সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং আজ শুরু করছি। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বিএম কলেজ, বরিশাল। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, গতকালকে 28/8/2000 তারিখ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তোমরা খুব অল্প সময়ের মধ্যেই বা অল্প কয়েকদিনের মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ডকৃত এই সমস্ত ক্লাস তোমরা তাদের সম্প্রচারের মাধ্যমে সারা দেশ তথা সারা বিশ্বের ছাত্রছাত্রীরা দেখতে পারবে। আমাদের নির্ধারিত 15টি ক্লাসে যে একটি পেপার শেষ করতে হবে, তার আজকে শেষ ক্লাস এবং 15তম ক্লাস। আমি আজ তোমাদের সিলেবাসের যে বাকি অংশ যেটুকু ছিল, অণুজীবের আন্তঃক্রিয়ার কিছু অংশ এবং অণুজীবের পুষ্টি, এই বাকি অংশটুকু আজকে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আসা যাক। অণুজীবের আন্তঃক্রিয়ায় আমরা অ্যান্টাগনিজম পর্যন্ত গতকালকে আলোচনা করেছিলাম। আজকে আমরা কমেনসেলিজম নিয়ে শুরু করব। কমেনসেলিজম হলো যখন মিথজীবী দুইটি অণুজীব সঙ্গে এক সদস্য উপকৃত হয় এবং অন্য সদস্যের ক্ষতি বা উপকার কিছুই হয় না, তখন অণুজীবের এই ধরনের সম্পর্ককে কমেনসেলিজম বলে। একে একতরফা সহচর্য বলা হয়। এই ক্ষেত্রে সঙ্গের যে সদস্য লাভবান হয় তাকে বলা হয় কমেনসেল বা সুবিধাভোগী। যেমন ছত্রাক সেলুলোজকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, কিন্তু ব্যাকটেরিয়া সেলুলোজকে ভাঙতে পারে না। ছত্রাক ও ব্যাকটেরিয়ার সহাবস্থানে ছত্রাক কর্তৃক গ্লুকোজ বিয়োজিত হয়ে সেলুলোজ বিয়োজিত হয়ে গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজে ব্যাকটেরিয়া পুষ্টি হিসাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে ব্যাকটেরিয়া কমেনসেল বা সুবিধাভোগী অণুজীব। সহ অবস্থানকারী সদস্যের সহ অবস্থানের সময়কালের উপর নির্ভর করে কমেনসেলকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সংলগ্ন কমেনসেলিজম এবং অসংলগ্ন কমেনসেলিজম। তাহলে এবার দেখা যাক যে সংলগ্ন কমেনসেলিজম কি এবং অসংলগ্ন কমেনসেলিজম কি। আমরা কমেনসেলিজমের একটা উদাহরণ এখানে আমরা বোঝার জন্য দিয়েছি, যে যে সমস্ত পরজীবী বা পরজীবী না পরাশ্রয়ী উদ্ভিদ অন্য উদ্ভিদের উপর
আবাসের জন্য বা স্থানের জন্য তারা অন্য উদ্ভিদের উপর নির্ভর করে, কিন্তু এদের থেকে কোনো পুষ্টি এরা গ্রহণ করে না এবং এটা সারা জীবন ব্যাপী থাকে। তাহলে এখানে এটা কমেন্সিয়ালিজমের একটি উদাহরণ এখানে দেয়া হয়েছে। এইটাকে সংলগ্ন কমেন্সিয়ালিজমও বলা যায়। আমরা এবার আসো পরের স্লাইডে। সংলগ্ন কমেন্সিয়ালিজম। সংলগ্ন কমেন্সিয়ালিজম হলো যখন কমেন্সিয়ালিজমের দুই সদস্যের সহ অবস্থান দীর্ঘকাল ব্যাপী হয় তখন তাকে সংলগ্ন কমেন্সিয়ালিজম বলে। যেমন পূর্বের চিত্রে দেখানো হয়েছিল যে পরাশ্রয়ী উদ্ভিদ এবং এর বাহক বৃক্ষের সহাবস্থান, সেটা একটি সংলগ্ন কমেন্সিয়ালিজমের উদাহরণ। এখানে আরেকটি উদাহরণ দেখানো হয়েছে চিত্রে। স্বাদু পানির কচ্ছপের গায়ে ক্যারোটিন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ থাকে, যাতে ব্যাসিক্লেডিয়া নামক শৈবাল জন্মাতে পছন্দ করে। এই শৈবালগুলি কচ্ছপের উপর জন্মানো ছাড়া আর কোনো ব্যাপারে নির্ভর করে না, অথচ এতে কচ্ছপের লাভ বা ক্ষতি কিছুই হয় না। মানুষের কানে বসবাসকারী মাইক্রোব্যাকটেরিয়াম এর সহাবস্থানও সংলগ্ন কমেন্সিয়ালিজমের উদাহরণ। এখানে দেখো যে তোমাদের কচ্ছপের গায়ের মধ্যে যে সবুজ রঙের শৈবাল দেখা যাচ্ছে, এরা শুধু এদের অবস্থানের জন্যই এদের গায়ে থাকে বা ক্যারোটিন পছন্দ করে দেখে, কিন্তু এছাড়া খাদ্য বা অন্য কোনো কারণে এদের উপর নির্ভরশীল নয়। এইবার আসা যাক অসংলগ্ন কমেন্সিয়ালিজম। কমেন্সিয়ালিজমের দুই সদস্যের সহ অবস্থান ক্ষণস্থায়ী বা স্বল্পকালীন হলে তখন তাকে অসংলগ্ন কমেন্সিয়ালিজম বলে। এই ধরনের স্বল্পকালীন অবস্থান অনেক প্রাণীর মধ্যে পরিলক্ষিত হয়, যেমন রিমোরা জাতীয় ছোট মাছ, হাঙ্গর, তিমি এবং সামুদ্রিক কচ্ছপের পেটের নিচের দিকে ঠোঁট দ্বারা ধরে রাখে এবং উক্ত বড় বড় প্রাণী যখন তাদের খাদ্য খায় তখন এই ছোট মাছগুলি তাদের উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করে। এরা ইচ্ছা অনুযায়ী এক প্রাণী দেহ ছেড়ে অন্য প্রাণীর দেহে সংযুক্ত হতে পারে। সমুদ্রে পাইলট নামক মাছ সবসময় হাঙ্গরের সাথে ছায়ার ন্যায় চলাচল করে, ফলে তারা শত্রুর হাত থেকে রক্ষা পায়। এতে পাইলট মাছ উপকৃত হলেও হাঙ্গরের কোনো লাভ ক্ষতি বা কিছু হয় না। স্টেফাইলোকক্কাস ওরিয়াস এর সাথে স্যাটেলাইট কলোনি হিসাবে জন্মায় হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এর সহ অবস্থান অসংলগ্ন কমেন্সিয়ালিজমের উদাহরণ। এখানে আমরা পরবর্তী চিত্রে এই অসংলগ্ন কমেন্সিয়ালিজমের আমরা স্লাইডে দেখতে পাবো অসংলগ্ন কমেন্সিয়ালিজম। এখানে এই যে হাঙ্গরের ছত্রছায়া এই মাছগুলো অবস্থান করে এবং এটা সময় সময় এক হাঙ্গর থেকে আরেক হাঙ্গরের ছায়া চলে যেতে পারে। তার মানে এটা নির্দিষ্ট নয় যে সারা জীবন এভাবেই থাকবে। তাইলে এই জন্য এটাকে অসংলগ্ন কমেন্সিয়ালিজম বলা হয়েছে। তাহলে আমরা অসংলগ্ন কমেন্সিয়ালিজম এবং সংলগ্ন কমেন্সিয়ালিজম বললাম। এইবার আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো সিনার্জিজম। অণুজীবের আন্তঃক্রিয়ার অন্যতম প্রধান আরেকটি আন্তঃক্রিয়া হলো সিনার্জিজম। এই সিনার্জিজম হলো যে যখন দুইটি জীবের সমন্বিত কার্যকারিতায়
উৎপন্ন দ্রব্য দ্বারা উভয়ে উপকৃত হয়। যে দ্রব্য পৃথক পৃথক ভাবে একজন উৎপন্ন করতে পারে না, সেই ঘটনাকেই সিনার্জিজম বলা হয়। যখন ক ও খ দুইটি ব্যাকটেরিয়া উভয়েই গ নামক দ্রব্য ব্যবহার করতে পারে, কিন্তু ক এবং খ পৃথকভাবে কেউই এই গ নামক দ্রব্য উৎপন্ন করতে পারে না। ক ব্যাকটেরিয়া ক দ্রব্যকে পরিবর্তিত করে খ দ্রব্য উৎপাদন করে, আবার খ ব্যাকটেরিয়া খ দ্রব্যকে পরিবর্তন করে গ দ্রব্য উৎপন্ন করে। পরবর্তীতে এই গ দ্রব্যকে ক এবং খ উভয় ব্যাকটেরিয়ায় ব্যবহার করে। তাহলে দেখা যায় যে এককভাবে তাদের খাদ্য কেউই প্রস্তুত করতে পারে না, কিন্তু দুইজনে বা সঙ্গে দুই সদস্য মিলে উভয়ের খাদ্য প্রস্তুত করতে সক্ষম। এখানে সিনার্জিজমের উদাহরণ দেখানো হয়েছে যে এখানে দুইটা অণুজীবের কলোনি আছে, সেখানে এই দুইটাকে যদি তৃতীয় কোনো দ্রব্য যোগ করা যায় তাহলে দেখা যায় যে এরা এই দুজনের সমন্বিত প্রচেষ্টায় যে খাদ্য উৎপন্ন হয় এরা দুজনেই গ্রহণ করতে পারে। সিনার্জিজমের আরো উদাহরণ দেখানো হয়েছে, যেখানে উদ্ভিদ রাইজোস্ফিয়ার অঞ্চলে যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া উদ্ভিদকে তাদের জৈব পদার্থ ভেঙে যে পুষ্টি পদার্থ আছে সেই পদার্থ ভাঙার জন্য উদ্ভিদের মূল নিঃসৃত যে দ্রব্য সম্মিলিতভাবে এই মূল নিঃসৃত দ্রব্য এবং জৈব পদার্থ ভেঙে যা উৎপন্ন হয় তা উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া দুইজনেই ব্যবহার করতে পারে, কিন্তু এককভাবে তারা সেই কাজটি করতে পারে না। এই সিনার্জিজমের ফলে যে দুইজনের কার্যকারিতা শেষ দ্রব্য যে গ উৎপন্ন হয় তা উভয় ব্যাকটেরিয়া দ্বারাই ব্যবহৃত হয়। দাঁতের কেরিচ ব্যাকটেরিয়ার মিশ্র সংক্রমণের ফলে হয়, যেখানে সিনার্জিজম ধরনের আন্তঃক্রিয়া ঘটে। উদ্ভিদের মূল অঞ্চলেও এই ধরনের সিনার্জিজম কার্যকারিতা দেখা যায়। উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূল নিঃসৃত দ্রব্য ব্যাকটেরিয়ার কার্যকারিতায় পরিবর্তিত হয়ে পুষ্টি উপাদানে পরিণত হয়। এই পুষ্টি উপাদান ব্যাকটেরিয়া এবং উদ্ভিদেরই উভয়ই গ্রহণ করতে পারে বা গ্রহণ করে, অর্থাৎ উদ্ভিদের মূল এবং মূল অঞ্চলে অবস্থানকারী ব্যাকটেরিয়ার মধ্যে সিনার্জিজম সম্পর্ক দেখা যায়। ম্যাঙ্গানাস আয়নকে জারিত করতে পোরাইনি ব্যাকটেরিয়াম এবং ব্রোমোব্যাকটেরিয়াম এর সিনার্জিজম সম্পর্কের প্রয়োজন হয়। প্রোটিয়াস ভালগারিস এবং বেসিলাস পলিমিক্সা এর মধ্যেও এই জাতীয় সম্পর্ক পরিলক্ষিত হয়। অণুজীবের আন্তঃক্রিয়ায় সর্বশেষ যে সম্পর্কের কথা এখানে বলা হয়েছে সেটা হলো স্ক্যাভেঞ্জার্স। স্ক্যাভেঞ্জার্স হলো যে যারা পুষ্টিগতভাবে সকল প্রকার পুষ্টি গ্রহণের সমর্থ এবং বিভিন্ন উৎস থেকে পুষ্টি গ্রহণ করে, জীবন্ত কোষ থেকে শুরু করে মৃত কোষ এবং আবর্জনা পর্যন্ত এদের পুষ্টির উৎস হিসাবে ব্যবহৃত হয়, তাদেরকে বলা হয় স্ক্যাভেঞ্জার্স। এখানে যে চিত্র দেখানো আছে শকুন
এদের কথা এখানে দেওয়ার কারণ হলো উদাহরণ হিসেবে যে এরা জীবিত মৃত সকল ধরনের উৎস থেকে এরা খাদ্য গ্রহণ করে, এজন্য এদেরকে স্ক্যাভেঞ্জার্স দলভুক্ত করা হয়েছে। তাহলে আজকে অণুজীবের আন্তঃক্রিয়া এখানেই আলোচনা সমাপ্তি। তোমাদের এর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা নোট করে রাখো, আমি ক্লাস শেষে তোমাদের সাথে এ নিয়ে আলোচনা করব। এবার আমরা অণুজীবের পুষ্টি নিয়ে আলোচনা করব। পুষ্টি হিসাবে কি কি রাসায়নিক দ্রব্য অণুজীবের ব্যবহৃত হয় তার এবং সেগুলোর কার্যকারিতা সংক্ষেপে আমি সেগুলো আলোচনা করব। পুষ্টি হিসাবে রাসায়নিক উপাদান। কোন জীবকোষের শুষ্ক ওজনের 95% কয়েকটি বৃহৎ পুষ্টি উপাদান দ্বারা তৈরি, যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। এদেরকে বলা হয় ম্যাক্রো পুষ্টি বা বৃহৎ পুষ্টি, কারণ এদেরকে তুলনামূলকভাবে বেশি পরিমাণে প্রয়োজন হয়। এদের মধ্যে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, সালফার ও ফসফরাস এই 6টি কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উপাদান। বাকি 4টি বৃহৎ পুষ্টি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন কোষের মধ্যে ক্যাটায়ন হিসেবে বর্তমান থাকে, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অণুজীবের বৃহৎ পুষ্টি ছাড়াও কয়েকটি ক্ষুদ্র বা মাইক্রো পুষ্টির প্রয়োজন হয়। এগুলো হলো ম্যাঙ্গানিজ, কোবাল্ট, মলিবডেনাম, নিকেল, কপার, জিঙ্ক ইত্যাদি। এগুলোর অধিকাংশ কোষেরই প্রয়োজন হয়। ক্ষুদ্র পুষ্টিগুলি সাধারণত এনজাইম এবং কোফ্যাক্টরের অংশ হিসাবে অবস্থান করে, তাই এদের প্রয়োজন দেখা দেয়। এরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং প্রোটিনের গঠন ঠিক রাখে। ভৌত বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য বৃদ্ধি উপাদান হিসাবে ভিটামিনেরও প্রয়োজন হয়। আমরা এবার ধারাবাহিকভাবে যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। অণুজীব বৃদ্ধির জন্য বিভিন্ন পুষ্টি উপাদান এবং তার প্রয়োজনীয়তা। তার মধ্যে প্রথমে আসতেছে নাইট্রোজেন। অ্যামাইনো অ্যাসিড, নাইট্রোজেন বেস, কিছু কার্বোহাইড্রেট, এনজাইম, কোফ্যাক্টর ও অন্যান্য দ্রব্য সংশ্লেষণের জন্য নাইট্রোজেনের প্রয়োজন হয়। অনেক অণুজীব অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া ও এনজাইমের কার্যকারিতার মাধ্যমে, যেমন গ্লুটামেট ডিহাইড্রোজেনেস, গ্লুটামাইন সিনথেটেস এর কার্যকারিতায় সরাসরি নাইট্রোজেন ব্যবহার করতে পারে। অসালোক সংশ্লেষণকারী অণুজীব নাইট্রেটকে বিজারিত করে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং এই অ্যামোনিয়াকে আত্তীকৃত নাইট্রেট বিজারণে যুক্ত করে। কিছু ব্যাকটেরিয়া যেমন সায়ানোব্যাকটেরিয়া এবং মিথজীবী ব্যাকটেরিয়া নাইট্রোজেনেস এনজাইম ব্যবহার করে বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে আত্তীকরণ করতে পারে। কার্বন। কার্বন সকল জৈব বস্তুর মেরুদণ্ড বা কঙ্কাল গঠনের জন্য কার্বনের প্রয়োজন হয়। এবার আসতেছে ফসফরাস। ফসফরাস নিউক্লিক অ্যাসিড, ফসফোলিপিড, এটিপি, কয়েকটি কোফ্যাক্টর, কিছু প্রোটিন এবং অন্যান্য কোষ উপাদানে উপস্থিত থাকে।
প্রায় সকল অণুজীব ফসফরাসের উৎস হিসাবে অজৈব ফসফেটকে ব্যবহার করে এবং সরাসরি আত্মীকরণ করে। কিছু অণুজীব যেমন ইকোলাই কার্যকারীভাবে পারিপার্শ্বিক পরিবেশ হতে তাদের প্রয়োজনীয় ফসফেট গ্রহণ করে থাকে। এবার লৌহ বা আয়রন। আয়রন ব্যাকটেরিয়া ফেরাস আয়রনকে জারিত করে ফেরিক আয়রন উৎপন্ন করে, যেমন ল্যাপ্টোথ্রিক্স অক্রি। লৌহ সাইটোক্রোমের একটি অংশ, এনজাইম এবং ইলেকট্রন বাহক প্রোটিনের জন্য কোফ্যাক্টর হিসাবে এই লৌহ কাজ করে থাকে। ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোষঝিল্লির অর্ধব্যাপ্ত বৈশিষ্ট্য সংরক্ষণে সহায়তা করে। কোষের জৈব রাসায়নিক অ্যাসিড ক্যালসিয়াম আয়ন দ্বারা সমতা রক্ষা করে। লিগিউমিনাস উদ্ভিদে যেমন ট্রাইফোলিয়াম সাবটেটানাম এর নডিউল সৃষ্টির জন্য ক্যালসিয়ামের উপস্থিতির একান্ত প্রয়োজন হয়। তাছাড়াও নাইট্রেট সংশ্লেষণের জন্য ক্যালসিয়াম দরকার হয়। সালফার। সালফার ব্যাকটেরিয়া হাইড্রোজেন সালফাইডকে জারিত করে পানি ও মুক্ত সালফার উৎপন্ন করে, যেমন বিগিওটিয়া। কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সালফারের প্রয়োজন হয়, যেমন সিস্টিন, মিথিওনাইন। কিছু কার্বোহাইড্রেট, বায়োটিন ও থায়ামিন তৈরিতেও সালফারের প্রয়োজন হয়। অধিকাংশ অণুজীব সালফারের উৎস হিসাবে সালফেট ব্যবহার করে থাকে। হাইড্রোজেন। মাটিতে উপস্থিত পানির আণবিক হাইড্রোজেনকে হাইড্রোজেন ব্যাকটেরিয়া জারিত করে থাকে, যেমন ব্যাসিলাস পেন্টাট্রোপাস। এর কোষ হাইড্রোজেন আয়ন বিনিময়ের মাধ্যমে পটাশিয়াম শোষণ করে, যাকে ক্যাটায়ন বিনিময় বলা হয়। মলিবডেনাম। অ্যাজিটোব্যাক্টার, ক্লোরোকক্কাম ইত্যাদি ব্যাকটেরিয়া বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনামের প্রয়োজন হয়। ইভান এবং হল 1955 সালে প্রমাণ করেন যে মলিবডেনাম নাইট্রেট রিডাকটেস এনজাইমের একটি উপাদান। এই মলিবডেনাম নাইট্রেট বিচারণে অংশগ্রহণ করে। পরের স্লাইডে যাই। ম্যাগনেসিয়াম বৃহৎ পুষ্টির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান ম্যাগনেসিয়াম। এখানে অনেক এনজাইম যার কোফ্যাক্টর হিসাবে এই ম্যাগনেসিয়াম কাজ করে। এটিপির সাথে কমপ্লেক্স তৈরিতে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাগনেসিয়াম রাইবোজোম এবং কোষঝিল্লির স্থায়িত্ব প্রদান করে। অনেক এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবেও এই ম্যাগনেসিয়াম কাজ করে। ম্যাগনেসিয়াম ইনোলেজ, হেক্সোকাইনেস, ফসফোগ্লুকোমিউটেস এবং কার্বক্সিলেস এর কোফ্যাক্টর হিসাবে কাজ করে।
সাকসিনাইল কোয়ে সংশ্লেষণের জন্য ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। ইকোলাই ব্যাকটেরিয়ার ক্যালসিয়াম কমে গেলে 70S রাইবোজোম বিগলিত হয়ে তার দুইটি পৃথক উপাদান বা ইউনিট 50S এবং 30S সাব ইউনিটে পরিণত হয়ে যায়। এই 50S এবং 30S সাব ইউনিট পুনরায় যুক্ত করার জন্য এই ম্যাগনেসিয়ামের প্রয়োজন হয়। তারপরে আসতেছে পটাশিয়াম। কিছু কিছু এনজাইমের কার্যকারিতা ছাড়াও অন্যান্য কাজে পটাশিয়াম ব্যবহৃত হয়। ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরের তাপ সহনশীলতার পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্লাইকোলাইসিস, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং নাইট্রেট শোষণের জন্য এই পটাশিয়ামের দরকার হয়। জিঙ্ক, কিছু কিছু এনজাইমের সক্রিয় স্থান এই জিঙ্ক যেখানে উপস্থিত থাকে। তাছাড়াও জিঙ্ক নিয়ন্ত্রক এবং ক্যাটালাইটিক সাব ইউনিটের সংযোগেও ভূমিকা পালন করে। ইকোলাই অ্যাসপার্টেট কার্বোমাল ট্রান্সফারেজের ক্ষেত্রে জিঙ্কের প্রয়োজন হয়। ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন সংবন্ধনের জন্য অণুজীবের ম্যাঙ্গানিজ এর প্রয়োজন হয়। ম্যাঙ্গানিজ জৈব অনুঘটক আর্জিনেজের অ্যাক্টিভেটর হিসাবেও কাজ করে। এটি বিটা কার্বক্সিলেজ এবং গ্লুটামোট্রান্সফারেজের অ্যাক্টিভেটর হিসাবেও কাজ করে। কোবাল্ট, কোবাল্ট ভিটামিন B12 এর উপাদান। তাহলে আমরা যে পুষ্টি উপাদানগুলো নিয়ে আলোচনা করলাম তাতে দেখা যায় যে 10টি বৃহৎ পুষ্টি এবং 6টি ক্ষুদ্র পুষ্টি অণুজীবের বৃদ্ধির জন্য এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বৃহৎ পুষ্টিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য MK ক্যাফে ফর নাইস টক এর মাধ্যমেও সেটা সবগুলো চলে আসে। M তে ম্যাগনেসিয়াম, K তে পটাশিয়াম, F তে ক্যালসিয়াম এবং আয়রন, N তে নাইট্রোজেন, I তে আয়রন, C তে কার্বন, O তে অক্সিজেন, H তে হাইড্রোজেন, এইভাবে সবগুলো এর মধ্যে চলে আসে। যা কিছু কিছু অণুজীবের নির্দিষ্ট পুষ্টি উপাদানের চাহিদা আছে যা তাদের গঠন বা পরিবেশগত বিশেষ বৈশিষ্ট্যে প্রকাশ পায়। এই 16টি পুষ্টি উপাদান ছাড়াও কোনো কোনো অণুজীবের অতিরিক্ত আরো পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। এখানে সেগুলোর কথাই উদাহরণ হিসেবে কয়েকটি উল্লেখ করা হলো। যেমন ডায়াটমের সিলিসিক অ্যাসিড, ডায়াটমের সিলিসিক অ্যাসিড, এটা প্রয়োজন হয় হলো যে সুন্দর সিলিকা নির্মিত প্রাচীর তৈরির জন্য। কারণ ডায়াটমের প্রাচীর তোমরা দেখেছো অলংকৃত থাকে এবং সুন্দর অর্নামেন্টেশন থাকে। এই অর্নামেন্টেশনের জন্য এই অ্যাসিডের প্রয়োজন হয়। সাধারণ ব্যাকটেরিয়ার বেশি পরিমাণে সোডিয়ামের প্রয়োজন হয় না, কিন্তু যে সমস্ত ব্যাকটেরিয়া লবণাক্ত হ্রদ এবং সমুদ্রে জন্মায় তারা উচ্চ ঘনত্বের সোডিয়াম আয়নের উপস্থিতির উপর ভিত্তি করে জন্মায়। নাইট্রেট মাধ্যমে ইকোলাইয়ের চাষ করলে তার সুষ্ঠু বৃদ্ধির জন্য সেলোনিয়ামের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে সেলোনিয়াম ফর্মিক ডিহাইড্রোজেনেস
এনজাইমের সংশ্লেষণের জন্য প্রয়োজন হয়। অ্যাজিটোব্যাক্টার অ্যাজিলিস অনেক ক্ষেত্রে সুষ্ঠু বৃদ্ধির জন্য ক্যালসিয়ামের পরিবর্তে স্ট্রনশিয়াম ব্যবহার করে থাকে। তাহলে দেখা যায় যে বিভিন্ন 16টি পুষ্টি উপাদান ছাড়াও প্রয়োজন অনুসারে বিভিন্ন সময় বিভিন্ন উপাদানের প্রয়োজন পড়ে, সেটা সীমিত এবং অণুজীব সুনির্দিষ্ট। সকল অণুজীবের ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয় না। তাহলে মোটামুটি আমরা আজকে তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের শেষ ক্লাস সমাপ্ত করলাম। তোমাদের তথ্যপুঞ্জি দেওয়া আছে এখানে। দেখো যে তোমাদের অণুজীব বিজ্ঞানের একটি বই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের তথ্য সিলেবাসে রেফারেন্স হিসাবে দেওয়া আছে। ইসলাম এম রফিকুল, মিহিরলাল সাহা এবং এম এ বাশার, অণুজীব বিজ্ঞান 2018, হাসান বুক হাউস। এই বইটির লেখক আমি ইসলাম এম রফিকুল ইসলাম, তোমাদের জ্ঞাতার্থে উল্লেখ করা হলো। আর তোমাদের এই 15 দিন তোমরা সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের এখন প্রশ্ন করব, তোমাদের প্রশ্ন বলতে পারো। তোমাদের যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের আছে মোটামুটি আমি চেষ্টা করব আলোচনা করার জন্য। তোমরা মিউট করে তোমাদের যার মিউট করে তোমরা প্রশ্ন করতে পারো। স্যার ওই সিনার্জিজমের পূর্বে যেটা বলছেন আবার একটু বলেন, আমি পাইনি। সিনার্জিজমের পূর্বে যে টপিকটা বলছেন ওইটা আবার একটু সংক্ষিপ্ত করে বলেন। কমেন্সিলিজম। কমেন্সিলিজম হলো যে দুইটা অণুজীব যদি পাশাপাশি অবস্থান করে এর মধ্যে একটি উপকৃত হয় আর আরেকটি লাভ ক্ষতি কিছুই হয় না, এই ধরনের যে সঙ্গ এদেরকে বলা হয়েছে কমেন্সিলিজম। যেমন পরাশ্রয়ী উদ্ভিদের উপর আশ্রয়ের জন্য শুধু অবস্থান করে, এদের থেকে পুষ্টি নেয় না বা ওদের কোনো ক্ষতিও করে না, কিন্তু সারা জীবন এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সংলগ্ন কমেন্সিলিজম আর একটা হলো অসংলগ্ন কমেন্সিলিজম। সংলগ্ন হলো যে সারা জীবন ব্যাপী যদি কমন সেল হিসাবে বা সহযোগী হিসাবে থাকে তাহলে সেটাকে বলা হয়েছে সংলগ্ন। আর অসংলগ্ন হলো যে একটা নির্দিষ্ট সময়ের জন্য তার সঙ্গে থাকে, দীর্ঘ সময় ব্যাপী তার সঙ্গে থাকে না, তখন সেটাকে বলা হয়েছে যে অসংলগ্ন কমেন্সিলিজম। যেমন হাঙ্গরের পাশে কিছু ছোট ছোট মাছ থাকে, এরা নির্দিষ্ট সময় হাঙ্গরের পাশে থাকে অন্য শত্রু থেকে তারা বেঁচে থাকার জন্য। এটা হলো অসংলগ্ন কমেন্সিলিজম। আর সংলগ্ন কমেন্সিলিজমের কথা আমি বললাম যে পরাশ্রয়ী যে উদ্ভিদ আছে এরা অথবা আমাদের উদ্ভিদ যে জন্মায় রাইজোস্ফিয়ার অঞ্চলে যে সমস্ত ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীব জন্মায়, এরা উদ্ভিদ এবং অণুজীবের সাথে অবস্থান করাতে এখানেও সংলগ্ন কমেন্সিলিজমের উদাহরণ দেখা যায়। আর কোনো কোশ্চেন? স্যার আর কি ক্লাস নেবেন আমাদের? হ্যাঁ, তোমাদের এখন ক্লাস হবে, আমাদের যে কলেজের রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে, সেটা হয়তো রেকর্ড করে আমি ছেড়ে দিব। আর যদি জমে নেই তাহলে তোমাদেরকে আমি আগে জানিয়ে দিব। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? অনন্যা? স্যার কমেন্সিলিজম থেকে গমার্কের জন্য মানে গ থেকে মানে কি বলবো ওই টাইপের বড় কোশ্চেন কি রকম আসতে পারে? আচ্ছা, এখানে উদ্ভিদের আন্তঃক্রিয়া বলা হয় যে বড় প্রশ্ন হিসাবে আসে যে উদ্ভিদের আন্তঃক্রিয়া সংক্ষেপে বর্ণনা করো। তখন কিন্তু তোমাদের সবকিছুই মোটামুটি আলোচনায় আনতে হবে, মানে বিস্তারিত তো সব লেখা সম্ভব হবে না। আর ছোট প্রশ্ন থাকে যেমন কমেন্সিলিজম 4 নম্বরের কোশ্চেন থাকে, বা অথবা সিনার্জিজম ব্যাখ্যা করো 4 নম্বরের প্রশ্ন থাকে। তাই না? জি, মিথজীবিতার এই ধরন আর কি এগুলা। সংজ্ঞায় তো মিথজীবিতার মতো আর কি। বলো। ম্যাক্রোপুষ্টি আর মাইক্রোপুষ্টি এ নিয়ে কিছু হতে পারে?
হ্যাঁ, এখানেও প্রশ্ন আছে। এটা তো আরেকটা চ্যাপ্টার, সেটা সেদিন শেষ করতে পারি নাই, এই জন্য আজকে সেটা নিয়ে আসছি আর কি। মানে আজকে যেগুলো বাকি ছিল সবগুলো আজকে আলোচনা পুষ্টি নিয়ে আসছি। উপাদানগুলোর বর্ণনা। হ্যাঁ, ম্যাক্রো পুষ্টি, বড় প্রশ্ন থাকে হলো ম্যাক্রো পুষ্টি কি কি এবং তাদের বর্ণনা দাও। এবং উপাদানগুলোর বর্ণনা। হ্যাঁ, উপাদানগুলো বর্ণনা, বড় প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। এইখান থেকে স্যার যে স্যার ম্যাক্রোপুষ্টির যে উপাদানগুলো আছে স্যার সবগুলোর বর্ণনাই কি দিতে হবে, মানে যে ডিটেইলসটা বইতে লেখা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ, বই যদি 10 নম্বরের প্রশ্ন আসে, বড় প্রশ্ন, তাহলে সবগুলোই সংক্ষেপে 10টাই উত্তর দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন আছে স্যার, এতদিন যে স্যার টপিক পড়াইছেন স্যার, হ্যাঁ এর উপর থেকে আমাদের কিছু প্রশ্ন দেন যে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি পরবর্তী তোমাদের যে রুটিন অনুযায়ী ক্লাস হবে তখন ওইগুলো আলোচনা করব। আর কোশ্চেন নিয়ে আলোচনা তো ডিটেইলস আলোচনা 29 তারিখ যে ক্লাসটা আছে ওইটা কি হবে? ইনশাআল্লাহ হবে। যদি আমি সেদিন তোমাদের জুমে নেই তাহলে আগে জানিয়ে দিব, আর তা না হলে আমি রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। হ্যাঁ, অর্চনা হালদার, কোনো প্রশ্ন আছে? সেটা কি আমরা ফেসবুকে পাবো? হ্যাঁ, ফেসবুকে, গ্রুপে পাবে। ফেসবুক গ্রুপে, মানে ওই মাস্টার্স বিএমসি বট এমএফ এই ইয়াতে পাবে। হ্যাঁ, আমাদের যে গ্রুপটা। হ্যাঁ, তো তোমাদের যে গ্রুপ আছে বিএম কলেজ, প্রত্যেক ইয়ারের জন্য আলাদা আলাদা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জানতে পারবে। তোমার কথা শুনতে পাচ্ছি না অর্চনা, তোমার কি বলতে চাচ্ছ কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি মিউট করে নাও। আর কারো কোনো কোশ্চেন? স্যার আমাদের কিন্তু ক্লাসগুলো স্যার প্রেজেন্ট আমাদের যদি পেজও নিতে আমি পারেন তোলাই স্যার। জানি না রে, তাই এটা যদি একটু জানতাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর বলো, কার কোনো কোশ্চেন থাকে? সময় কিন্তু শেষ হয়ে আসছে, আর অল্প সময় আছে, আধা মিনিট। স্যার আমাদের ক্লাস স্যার আমাদের পেজও নিতে পারেন স্যার। স্যার ফেসবুকে যখন আপনি পোস্ট করেন তখন স্যার ওইখানে যদি লিখে দেন যে এটা কোন ইয়ারের ক্লাস তাহলে ভালো হয়, কারণ আমাদের দেখা যায় রুটিন ছাড়াও অনেক ক্লাস হয়। তোমাদের যখন রুটিনে অনুযায়ী হবে তখন তোমাদেরটাই হবে, ঠিক আছে? তোমাদের তো অনেক বাকি আছে, এটা শেষ হলো ফার্স্ট ইয়ার অনার্স কমপ্লিট হলো, তো তোমাদের অনেক ক্লাস বাকি আছে, সেগুলো আমরা এখন আজকে ধারাবাহিকভাবে থেকে স্যার রুটিনে আজকে থেকে তো এটা হলো এক্সট্রা ক্লাস। ছিল না, সো হ্যাঁ হ্যাঁ, তো অনেকে এটা কি জানে না বা কিছু এরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী সময় তোমরা রুটিন দেখে নেবে, রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, আর রুটিন কোনো আছে ক্লাস? আমাদের কাছে। তাহলে তোমরা এতদিন কষ্ট করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কেও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করে